হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিউয়ার্সদের জন্য এই সুন্দর হলুদ থিমের কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। আর এই কেকটা আমি বেক করেছিলাম চুলায় কেক বেক করা যে কতটা ঝামেলা সেটা আপনারা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি কেকটাকে চুলায় বেক করেছিলাম। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। সাধারণত চুলার মধ্যে ছোট সাইজের কেকগুলো করতে অনেক বেশি ইজি হয়, তেমন কোনো ঝামেলায় পড়তে হয় না। আমার যেহেতু অলওয়েজ চুলায় কেক বেক করতে হয়, তাই এই প্রবলেমগুলো আমি অলওয়েজ ফেস করে থাকি, বিশেষ করে বড় কেকগুলো করার সময়। যেহেতু এই কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে, তাই আমি একই সাথে এটাকে বেক করেছিলাম। একে তো কেকটা ছিল বড় সাইজে, তার মধ্যে নিচে দিয়ে একটু পুড়েও গেছে। যাই হোক, আমি এটাকে ক্লিন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে আমি সম্পূর্ণ কেকটাকে ক্লিন করে নিয়েছি। এখন উপরের সাইডটাকে একটু সমান করে নেব। যদিও আমার এখানে ডিমের সাইজগুলো বড় হওয়াতে কেকটা মোল্ডের বাইরে চলে আসে, যার কারণে আমি এক্সট্রা কেকটাকে কেটে নিয়েছি। এখন এটাকে স্লাইস করে নেব। কেকটা এত বেশি সফট হয়েছিল মাশাল্লাহ। প্রতিবারই কেক স্লাইস করার সময় আমার এই ভুলটা হবে, অর্থাৎ প্রতিটা স্লাইস সমান হয় না, কেন আমি জানি না। যাই হোক, আমি এখানে একটা 13 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। এখন বোর্ডের উপরে প্রতিটা স্লাইস দিয়ে এটাকে মিল্ক সিরাপ দিয়ে নেব। আমি প্রথম পার্টটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। আমি অলওয়েজ মিল্ক সিরাপ ইউজ করার চেষ্টা করি, এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা ক্রিম। আর ক্রিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। অনেক আপুরাই কমেন্ট করে ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো আরও বেশি ইয়াম্মি কীভাবে করা যায়, তাই তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা এখানে হোয়াইট চকলেটটা ইউজ করবেন। এছাড়াও চাইলে হোয়াইট চকলেট দিয়ে গানাশ করে দিতে পারেন কেকের প্রতিটি স্লাইসের মধ্যে, এতে করে কেকটা আরও অনেক বেশি ফ্লেভারফুল হবে আর ইয়াম্মি হবে। সেকেন্ড পার্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ একই প্রসেসিংয়ে। এরপরে দিয়ে দিচ্ছি ক্রিম। যারা আমাদের কাছ থেকে কেক পারচেস করতে চান বা এই টাইপের হলুদ থিমের কেকগুলো পারচেস করতে চান, তারা অবশ্যই 1 থেকে 2 দিন আগে কনফার্ম করে নেবেন। আর অবশ্যই লোকেশনটা চেক করে নেবেন। ইদানিং অনেক কাস্টমার লোকেশন চেক না করে কেকের অর্ডার কনফার্ম করে, সো প্লিজ এই ভুলটা কেউ করতে যাবেন না। যারা এতদিন জামাল খানের বাইরে থেকে কেকের অর্ডার করেছিলেন আর ওই কেকগুলো আমরা ডেলিভারি করতে পারি নাই, ক্যান্সেল করতে হয়েছিল, তাদের উদ্দেশ্যে বলছি এখন আমরা ডেলিভারি ম্যান রেখেছি, আপনারাও চাইলে কেক পারচেস করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার কেকের ক্রাম কোট করা অলমোস্ট শেষ। এখন কেকটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো 20 মিনিটের জন্য, এতে করে কেকটা সেট হয়ে যাবে আর ফাইনাল ফিনিশিং দিতেও অনেক বেশি সুবিধা হবে। 20 মিনিট পর আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নেব। যেহেতু এটা ইয়েলো থিমের কেক, তাই এখানে মাস্ট ইয়েলো তো টাচ করতে হবে। কাস্টমার যদিও এই কেকের কোনো রেফারেন্স পিক দেয় নাই, তাই আমি আমার পছন্দ মতো এই কেকের ডিজাইনটা করে নিচ্ছিলাম। যদিও এই ডিজাইনটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ সেই সুযোগটাও আমার হাতে আসলো, তাই আমি কেকটাকে আমার একদম পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছিলাম। আর এখানে আমি একেবারে লাইট কালার ইউজ করেছি, আমার কাছে ডার্ক কালারগুলো মোটেই ভালো লাগে না। আর ডার্ক কালারগুলো ইউজ করার কারণে কেকের টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যায়। জানি না আমার কাস্টমারের কাছে কেমন লাগে, আমার কাছে তো একদম মোটেও ভালো লাগে না, বাট অনেক সময় কাস্টমারের রেফারেন্স পিক অনুযায়ী আমাদের করে দিতে হয়। আর এইদিকে কেকটাকে আমি প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। যদিও আমার বেকিং জগতে এখন 1 বছর পূর্ণ হলো, তাও ফিনিশিং আনতে আমার অনেক বেশি হ্যাসেলে পড়তে হয়। মেবি এই প্রবলেমটা শুধু আমার না, সব বেকার আপুদেরই সেম প্রবলেম হয়। এখন কেকের চারপাশটা একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমি একটা জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে কেকের সাইডটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। এই জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে কাজ করতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতো আর কে কে আছেন কমেন্ট করে জানাইও। ওকে, আমার এখানে ফিনিশিং দেওয়াটা অলমোস্ট শেষ। আমি এখন এখানের উপর টপারগুলো বসিয়ে দেব। এখন আমি এখানে শাড়ির পার্টগুলো বসিয়ে দিচ্ছি, আর এগুলো অবশ্যই কিন্তু ফন্ডেন্ট দিয়ে তৈরি।
প্রতিটা পার্টে আমি বসিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি একটু ট্রাই করছিলাম ফ্লাওয়ার দেওয়ার জন্য, আর এটা অবশ্যই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তার আগে আমি শাড়ির সাইডগুলো একটু সমান করে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে। পুরোটা সমান করতে হবে না, যেহেতু আমি এখানে ফন্ডেন্টের ফ্লাওয়ার বসাবো, তাই এই কেকের উপরে টপারগুলো বসানোর সময় না আমার অনেক বেশি প্যারায় পড়তে হয়েছিল, যেটা কিনা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আমি ফার্স্টে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছিলাম, দেখলাম যে কেমন লাগে। আমি একে একে বাকি টপারগুলো বসিয়ে দিচ্ছি। এখন শাড়ির মধ্যে যে ফ্লাওয়ারগুলো হবে ওই ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফ্লাওয়ারগুলো আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম। শাড়ির মধ্যে আমি একটু একটু জাস্ট পানি ব্রাশ করে দিচ্ছিলাম। এরপরে আমি এই ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছিল জানাবেন। আর এই টপারগুলো রেডি করার সময় না আমি কোনো রকমের ভিডিও করি নাই। আপনারা যদি কমেন্ট করে জানান, ইনশাল্লাহ নেক্সট বার থেকে এই টপারের ভিডিওগুলোও দিব। আর এভাবে আমি প্রতিটা পার্টের মধ্যে, প্রতিটা পার্ট না, অর্থাৎ সাইডের পার্টগুলোতে এই ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সুগারস বল, গোল্ডেন সুগারস বল। আর এই বলগুলো না দেওয়ার পর শাড়ির লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই টাইপসের কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, বাট তৈরি করতে কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। ওই যে গোলাপ ফুলের মধ্যে একটু গোল্ডেন টাচ দিয়ে দিচ্ছি, দেখতে কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগে। যদিও ক্যামেরার মধ্যে এটা ফুটে ওঠেনি। দেন আমি বাকি টপার্সগুলো একে একে করে কেকের উপরে বসিয়ে দিচ্ছিলাম, আর দেখছিলাম কোন জিনিসটা কোন জায়গায় দিলে ভালো লাগবে আরও বেশি। পরে অবশ্যই এই ডিজাইনটা পুরাটাই চেঞ্জ হয় শাড়িটা ছাড়া। এর মাঝে মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু গোল্ডেন সুগারস বল, এতে করে কেকের লুকটা আরও বেশি কিউট লাগবে। কেকটা রেডি হওয়ার পর আমার কাছে কেমন জানি ডিজাইনটা একেবারে ভালো লাগছিল না, তাই আমি এখান থেকে কিছু টপার্স আবারও চেঞ্জ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো টপার্স চেঞ্জ হয়েছে। আর এই ছিল কেকের ফাইনাল লুক। কার কার ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।